আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখতে এবং শুনতে পেলে কমেন্ট করে একটু জানাবেন। শারীরিকভাবে কিছুটা অসুস্থতার জন্য আজকে সারাদিন কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি। তারপরও রাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পাবার কারণে আহ অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জ্বর, ঠান্ডা দুটোতেই মোটামুটি আক্রান্ত হয়েছি। তো দর্শক, আমার হাতে এখন যে খবরগুলো রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে জানাবার চেষ্টা করছি। প্রথম খবর হলো, এবার ইরানের হাতে তুরুপের তাস এসে গেল। আমেরিকা এবং দখলদারদের কপালে ভাঁজ পড়ে গেল। কি সেই তুরুপের তাস? অন্যদিকে বলা হচ্ছে, ইরান যুদ্ধ শেষ না হতে তুরস্কের সঙ্গে দখলদার দেশটির যে কোনো সময় বড় মাপের লড়াই শুরু হতে পারে। 3 নম্বর ব্রেকিং খবর, আন্তর্জাতিক অ্যাটমিক সংস্থার প্রধান সকলকে ইরান ছাড়তে বললেন, মানে তাদের সংস্থার সবাইকে ইরান ছাড়তে বললেন। যে কোনো সময় ইরানে বড় রকম আক্রমণের আভাস পাওয়া যাচ্ছে কি? আর সর্বশেষ, চীন এবার ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার সঙ্গেই থাকবে। আমেরিকা, রাশিয়া, চীন বিশ্বে এই মুহূর্তে মূল খেলোয়াড়কে। খুব গুরুত্বপূর্ণ আজকের এই লাইভ সেশনটি। প্রথমেই আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো, আইএইএ আন্তর্জাতিক এই অ্যাটমি সংস্থার প্রধান তাদের সকল লোকবলকে ইরান ছাড়তে বলেছেন। তিনি বলেছেন, ইরান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং দোষ প্রমাণ হলে তাদের ফাঁসির কাজটা ঝোলানো হবে। অর্থাৎ ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই অ্যাটমি সংস্থার কর্মকর্তারা যারা ইরানে তাদের নিউক্লিয়ার প্রজেক্ট ভিজিট করত, এরাই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে তাদের সকল গোপন নথি তুলে দিয়েছে এবং পরমাণু বিজ্ঞানীদের সকল তালিকা পর্যন্ত তুলে দিয়েছে। এক কথায়, এরা সেই দখলদার দেশটির গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে, এই অভিযোগ ইরান তুলেছে। এবং ইরান বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়ার আগ পর্যন্ত এই সংস্থাকে কোনোভাবে ইরানে ঢুকতে দেয়া হবে না, তাদের কাজ করতে দেয়া হবে না। এবং ইরান এটিও বলেছে, যদি তারা দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ফাঁসির রায় আসবে। এর পরপরই এই সংস্থার প্রধান তিনি তার সংস্থার সবাইকে ইরান ছেড়ে যেতে বলেছেন। পাশাপাশি দুদিন আগে যুক্তরাষ্ট্র তাদের নাগরিককে, যারা দ্বৈত নাগরিক, ইরান এবং আমেরিকার নাগরিক, তাদেরকেও দেশ ছাড়তে বলেছে। বোঝা যাচ্ছে একটা গুটি বা গুটির চাল তৈরি হচ্ছে, যে কোনো সময় ইরানে আক্রমণ করতে পারে দখলদার দেশটি। একটি বিষয় বুঝতে পেরেছেন যে আমেরিকা ইসরায়েলের বিষয় ইসরায়েলের পক্ষে যে কোনো বিল খুব দ্রুত পাশ হয়ে যায়, কিন্তু জাতিসংঘে আমেরিকা বরাবরই ফিলিস্তিনের বিরুদ্ধে বারবারই ভেটো দিয়ে আসে। জাতিসংঘ এ পর্যন্ত এই যুদ্ধবিরতির পক্ষে যতবারই অধিবেশন ডেকেছে, প্রত্যেকটি আমেরিকার কারণে ব্যর্থ হয়েছে। অথচ সেই আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প, যিনি নোবেল পেতে চান শান্তির জন্য, তিনি এবার ইসরায়েলকে এই মরণ বোমা উপহার দিতে যাচ্ছে, যাতে করে তারা শত্রুকে ঘায়েল করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে দখলদার দেশটির বিভিন্ন তথ্য বলছে যে এই দেশটির ভেতরে প্রায় 50,000 আবেদন পড়েছে ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর বা বিভিন্ন ইরানের আক্রমণে যে ক্ষতি হয়েছে তাদের তালিকাটা, এবং এই তালিকা ক্রমান্বয়ে আরো দীর্ঘ হচ্ছে। তার মানে ইরান যে বড় পরিসরে দখলদার দেশটির মধ্যে আক্রমণ করেছে এটি আরো স্পষ্ট হচ্ছে, এবং নেতানিয়াহু তার গণমাধ্যমকে দিয়ে এতদিন যে তথ্য গোপন করার চেষ্টা করেছেন সেটা এখন জনসম্মুখে প্রকাশ পাচ্ছে। এবং দখলদারদের বিভিন্ন ইন্টেলিজেন্স পর্যায়ের ব্যক্তিরা বলছেন, ইরানের এই আক্রমণে তাদের এমন এমন স্থাপনা ধ্বংস হয়েছে যেটা চাইলে আগামী কয়েক যুগের মধ্যে আবার নির্মাণ করা সম্ভব নয়। এদের মধ্যে অন্যতম তাদের যে রিসার্চ সেন্টার,
যেখান থেকে পারমাণবিক বোমা বা আদার্স ভয়ঙ্কর ভয়ঙ্কর কেমিক্যাল বোমা বা শত্রুকে দমনে আরো নতুন নতুন যে পরিকল্পনা নিয়ে তারা কাজ করছিলেন, এগুলো সব ইরান ধ্বংস করে দিয়েছে। তো এই জিনিসগুলো ক্রমান্বয়ে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করছে এবং নেতানিয়াহু যে ইরানের কাছে পরাজিত হয়েছেন এটি আরো শক্তভাবে প্রমাণ করছে বিশ্বব্যাপী। এর পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান তার শত্রুকে একের পর এক বার্তা দিচ্ছে। আজকে তাদের সেনা প্রধান, যিনি এই 12 দিনের যুদ্ধের প্রধান ছিলেন, মুসাবি, তিনি বলেছেন যে আমরা আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, তবে আমরা যুদ্ধ চাই না। যদি দখলদাররা আমাদের উপর আক্রমণ করে, এবার আমাদের সকল রেড লাইন ক্রস করবে। অর্থাৎ আমাদের উপর এবার আক্রমণে কোনো রেড লাইন থাকবে না, যে আমরা এতদিন মনে করতাম যে এটি রেড লাইন। এবার আমাদের উপর আক্রমণ মানে হলো রেড লাইন ক্রস। আর রেড লাইন ক্রস মানে এবার ইরান তাদেরকে মানচিত্র থেকে মুছে দেবে। এই জন্য ইরানকে যা করার তাই করবে। তিনি বলেছেন ইরানের জনগণ আমাদের সাথে আছে এবং এই জনগণকে সাথে নিয়ে আমরা দখলদারদেরকে পরাজিত করব, এবং দখলদার যদি এবার আক্রমণ করে এটা হবে শেষ যুদ্ধ, এবং এই যুদ্ধে তাদেরকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে, অর্থাৎ তাদের ইতিহাসকে মুছে দেওয়া হবে। তিনি বলেছেন ইরানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি 5000 বছরের, কোনো শক্তি এটাকে মুছতে পারেনি, দখলদাররাও এটা পারবে না। এবং আমরা প্রস্তুত আছি, আমাদের জনগণ প্রস্তুত আছে, আমাদের সামরিক বাহিনী প্রস্তুত আছে দখলদারদেরকে উত্তম জবাব দেওয়ার জন্য। পাশাপাশি ইরান তার যে তুরুপের তাসের কথাটি বললাম, যেটির জন্য আপনারা বসে আছেন, এটি হাতে পেয়ে গেছে। অর্থাৎ ব্রিক্স নিউজের ইনস্টাগ্রাম একটি খবর এসছে, এটি হলো চীনের কাছ থেকে ইরান তার পাকিস্তান আর ভারতের যে যুদ্ধে J-10C যুদ্ধ বিমানটি ব্যবহার করে রাফায়েলকে পরাজিত করেছিল, সেই J-10C 4.5 প্রজন্মের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত যে যুদ্ধ বিমানটি, এটি ইরানের হাতে এসে পৌঁছেছে। ব্রিক্স নিউজের ইনস্টাগ্রামে এই খবরটি এসছে এবং বলা হচ্ছে ইরান চীনের কাছ থেকে 40টি J-10C যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। প্রথম চালানটি ইরানের হাতে এসে পৌঁছে গেছে। ব্রিক্স নিউজের এই বরাতে আরো বলা হয়েছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আধুনিক বিমানকে বিট করার সক্ষমতা রাখে, এবং বলা হচ্ছে দখলদার ভার্সেস ইরানের এই যুদ্ধে ইরান যে বড় ধাক্কাটি খেয়েছিল প্রথম কদিন, তাদের আকাশ তাদের নিয়ন্ত্রণে ছিল না, কেবল একটি মানে কি বলবো যে দখলদারদেরকে টেক্কা দেওয়ার মতো ফাইটার বিমানের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার সঙ্গে ইরানের যে চুক্তিগুলো হয়েছিল, রাশিয়া Su-35 এবং S-400, একটি হলো যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের, একটি হলো পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এই দুটো চুক্তির পরও ইরানের হাতে পৌঁছে দেয়নি এবং এটি বড় রকম জটিলতায় পড়েছে। রাশিয়া আদৌ ইরানকে দেবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে। আর ঠিক এই কারণেই ইরান রাশিয়ার উপর ক্ষুব্ধ এবং তার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে তারা একটু পরিবর্তন আনছে। রাশিয়াকে এই মুহূর্তে না চটালে ইরানকে তারা বগল দাওয়া করছে, অর্থাৎ ইরানের কাছে ছুটে গেছে, দুঃখিত, চীনের কাছে ছুটে গেছে। চীন তাদের SQ-9 আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং J-10C, পাশাপাশি আরো কিছু হাইপারসোনিক আদলের মিসাইলের ব্যাপারেও ইরান চীনের সাথে চুক্তি করেছেন, এমন তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে J-10C হাইপারসোনিক যুদ্ধ বিমান, এটি শত্রুর রাডারকে যেমন ফাঁকি দিতে পারে, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ক্ষেত্রে এটি সবচেয়ে পারফেক্ট এই সময়ের জন্য। আমেরিকার 35 কিংবা ফ্রান্সের রাফায়েল, তো রাফায়েলকে ইতিমধ্যে J-10C পাকিস্তান ভারত যুদ্ধে পরাজিত করেছে। রাশিয়ার
তাদের যে 400 আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 এটিকেও ধ্বংস করেছে। Su-35 ভারতের কাছে যে আছে সেটিও ধ্বংস করেছে এবং MiG-29 ধ্বংস করেছে। তো সবকিছু মিলে এই J-10C এবং J-50 মিসাইল এগুলো এখন ইরানের হাতে চলে এসছে। এটা ব্রিক্স নিউজের বরাতের খবর, যদিও এই ব্যাপারে দুই দেশ সঠিক কোনো মন্তব্য করেনি বা বলেনি। তো ব্রিক্স নিউজের এই তথ্যে এটুকু বোঝা যাচ্ছে যে ইরানের হাতে এই যুদ্ধ বিমান চলে এসেছে। যদি চলে এসে থাকে তাহলে দখলদারদেরকে এখন মনে রাখতে হবে ইরান কেবল মিসাইল নয়, তারা যুদ্ধ বিমান দিয়েও এবার তাদের জবাব দেবে। এবং ইরানের এই যুদ্ধ বিমানের জন্য মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাতের মধ্যেও কাঁপাকাঁপি ছুটে গেছে। এখন বিষয় হলো পাকিস্তানের এয়ারফোর্স যেভাবে J-10 কে দিয়ে ভারতকে পরাজিত করেছে, এখানে আরো দুটো বিষয় জড়িত ছিল। এক, এখানে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ক্ষেত্রে শত্রুকে ফাঁকি দিতে তুরস্ক এবং চীন একাট্টা হয়ে পাকিস্তানের জন্য কাজ করেছে। এবং গতকালকের নিউজে আমি আপনাদের বলেছিলাম যে ভারতের নেভির সেকেন্ড ম্যান এবং এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি গণমাধ্যমেই বলেছেন এটি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না, ভারতের বিপরীতে চীন, তুরস্ক, পাকিস্তান সম্মিলিত যুদ্ধ ছিল। আমি গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম। এখন চীনকে এই ক্ষেত্রে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো চীন যেভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছে এই সহযোগিতাটা ইরানের জন্য অব্যাহত রাখতে হবে। এবং চীনের ব্যাপারে এইটুকু বলা যায়, চীন যার বন্ধু হয় তার জন্য শেষ পর্যন্ত তার দায়িত্বটুকু পালন করে, রাশিয়ার মতো ফাঁকা বুলি দিয়ে মাঠে হাত ছেড়ে দিয়ে পালায় না। আমরা রাশিয়ার কথা যদি বলি, বাংলাদেশের একটা বড় গ্রুপ মানুষ আছেন তারা মনে করেন যে রাশিয়া বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় পীর আউলিয়াদের একটি দেশ এবং সেই পীর আউলিয়াদের প্রধান হলেন ভ্লাদিমির পুতিন। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, আমেরিকানদের চেয়েও সবচেয়ে বেশি মুসলমানদের প্রাণ গেছে রাশিয়া বা সোভিয়েতের হাতে। তো আজকে সেই রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, গতকালকেও 550 ড্রোন এবং মিসাইল অ্যাটাক করেছে কিয়েভ, খার্কিভে। তার অধিকাংশই ছিল ইরানের শাহেদ, সেকান্দার মিসাইল এবং ড্রোন। কিন্তু ইরানকে কি দিয়েছে রাশিয়া? তাদের পঞ্চম প্রজন্মের Su-35 এবং S-400 এই দুটো চুক্তি করেও ইরান পায়নি, কিন্তু ভারত পেয়ে গেছে। তাহলে এই বন্ধুত্বের প্রয়োজনটা কি? এবার ইরানের পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হয়েছে, গেল এই বিষয়টি। এই ক্ষেত্রে ইরানকে অবশ্যই তুরস্কের সাথে একটি আলোচনা করতে হবে, কারণ তুরস্ক পাকিস্তানকে যে সহযোগিতা করেছে ইরানের সাথে, চীনের সাথে মিলে, এই দুই দেশ যদি ইরানের পাশে দাঁড়ায়, গোপনে হোক আর প্রকাশ্যে, আমি মনে করি দখলদারদের সাথে যদি বিশ্ব মোড়লরাও একাট্টা হয়, এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জয় নিয়ে ফিরতে পারবে না দখলদার দেশটি। কেউ মানুক আর না মানুক, চীন বিগত কয়েক যুগে বড় ফ্রেমের যুদ্ধ না করলেও আমেরিকাকে সবচেয়ে টাফ টাইম দিচ্ছে বা টেনশন দিচ্ছে এই মুহূর্তে চীন। ইন্টারেস্টিং খবর হলো, চীনের পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্যে আজকে বলেছেন যে আমরা রাশিয়ার পাশে আছি এবং রাশিয়ার জয়ের অপেক্ষায় আছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয়ে গেলে আমেরিকা তার দ্বিতীয় নজর, অর্থাৎ আমেরিকা রাশিয়াকে বাদ দিয়ে, যেহেতু রাশিয়া পরাজিত হয়ে গেছে, তাদের নজরটি এসে পড়বে চীনের দিকে। তাই চীন চাইছে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আরো দীর্ঘ হোক। পাশাপাশি গতকালকে খার্কিভ এবং কিয়েভে রাশিয়া যে অ্যাটাক করেছে, সেখানে একটি ড্রোনের খণ্ডাবশেষ অংশ বিশেষ পাওয়া গেছে এবং কিয়েভ দাবি করছে এটি চীনের তৈরি, মানে যেই অংশটি পাওয়া গেছে সেটি চীনের। তার মানে চীন রাশিয়াকে ড্রোন দিয়ে সহযোগিতা করছে, ইরান যেভাবে দিচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে বিশ্বে আমেরিকা, রাশিয়া, চীন এই তিনটির মধ্যে আসলে মূল খেলোয়াড়কে। দেখেন, ইয়েমেনের হুতিদের সাহায্য করেছে কে? চীন। এটা আমেরিকা এবং ইসরায়েল বারবার অভিযোগ করেছে। চীন কিন্তু নীরবে কাজ করে গেছে। চীন কি করেছে? রিয়েল টাইম ইন্টেলিজেন্স, এই তথ্যগুলো আমার নিয়মিত দর্শকরা জানেন। হুতিরা
মার্কিন জাহাজ কোথায় আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার কোথায় আছে, কিংবা দখলদার দেশটির মধ্যে তাদের কোন কোন পজিশনে আক্রমণ করতে হবে, এটা কিন্তু হুতিদের কাছে এই প্রযুক্তি নেই। কিন্তু হুতিরা যে হাইপারসোনিক মিসাইল গুলো ছুটতো, একদম টার্গেটে গিয়ে সেগুলো হিট করতো, কি করে সম্ভব? অর্থাৎ চীন তার স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইম ইন্টেলিজেন্স এই সহযোগিতাটি ইয়েমেনকে করেছে, এবং মিসাইলের যে জিপিএস সিস্টেম, অর্থাৎ টার্গেটকে আক্রমণ করার জন্য মিসাইলকে যে নির্দেশনা লক করা হয়, এই সহযোগিতাটা চীন করেছে। পাশাপাশি চীন তার অনেক অস্ত্র ইয়েমেনকে দিয়ে পরীক্ষা চালিয়েছে, যেগুলো চীন তৈরি করেছে কিন্তু পরীক্ষা করেনি, সেগুলো হুতিদের হাতে গোপনে দিয়েছে, এবং হুতিরা সেগুলো দখলদার বা আমেরিকান জাহাজকে টার্গেট করে ব্যবহার করেছে, এই অভিযোগ উঠেছে। তো এবার বলা হচ্ছে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটাকে দীর্ঘ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করছে চীন। তাই চীন রাশিয়াকে বিভিন্নভাবে সহযোগিতা করে এই যুদ্ধে তারা তাদের গেম প্ল্যান বাস্তবায়ন করছে। এক। দুই নম্বর, যদি রাশিয়া পরাজিত হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকার নজর পড়বে চীনে, আর যদি রাশিয়া পরাজিত না হয় তাহলে চীন রাশিয়া একটা যৌথ শক্তি তৈরি হবে। পাশাপাশি এই মিত্র গ্রুপের আদার্স মিত্রের সংখ্যাটা কম। চীনের যদি ইউরোপে মিত্র আছে কিন্তু রাশিয়ার মিত্র নেই। এখন যদি দখলদারদের কাছে ইরান হেরে যায় তাহলে রাশিয়া তার মিত্র হারাবে। রাশিয়ার মিত্র বলতে আমরা কি বুঝি? বেলারুশ, আমরা বুঝি উত্তর কোরিয়া, চীন, ইরান, এই তো। কিন্তু আমেরিকা পুরো বিশ্বময় তার মিত্র। হোক মিত্র, কিন্তু ভয় মিত্র হোক আর বন্ধুত্বের মিত্র হোক, আমেরিকার পাশে আছে। তো এই মুহূর্তে ইরান এবং রাশিয়ার একটা দূরত্ব আমরা দেখছি, যদিও এই দূরত্বটা ইরান বা রাশিয়া তৈরি করতে দেবে না, কারণ ইরানেরও রাশিয়াকে লাগবে, রাশিয়ারও ইরানকে লাগবে, কিন্তু ভেতরে তাদের রেশারেশি বা একে অপরের প্রতি অভিমানটা কিন্তু আছে, এটা বুঝতে পারছি। এখন রাশিয়া পারে যে কোনো ভাবে ইরানের কোনো একটি টার্গেট ফিল আপ করে ইরানকে তার পক্ষে নিয়ে আসতে, আর যদি রাশিয়া সেই কাজটি না করে তাহলে ইরানও সহজে রাশিয়াকে ছাড়তে পারবে না। অ্যাটলিস্ট আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক ফোরামে রাশিয়াকে দিয়ে কিছু কথা তো ইরান বলাতে পারে। হয়তো এটুকুর জন্য ইরান চুপ থাকবে, রাশিয়ার প্রতারণাকে তারা সহ্য করে নেবে। কিন্তু ইরান যে কাজটি করবে, তারা চীনের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, প্রয়োজনে তুরস্কের সঙ্গে তাদের সম্পর্ককে আরো ঝালিয়ে নেবে। এই কাজটি এখন ইরান করতে যাচ্ছে। তো বলা হচ্ছে যে আমেরিকা, রাশিয়া, চীন, এই তিনটি দেশের মধ্যে এই মুহূর্তে মূল খেলোয়াড় হলো চীন। তারা আমেরিকাকে ইউক্রেন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে বিজি রেখে তারা তাদের শত্রুদেরকে আবার প্রমোট করছে। একদিকে ইয়েমেনকে প্রমোট করছে, একদিকে পাকিস্তানকে প্রমোট করছে, একদিকে ইরানকে প্রমোট করছে। তো চীন তার কাজটি নীরবে করে যাচ্ছে এবং চীন নিজে যুদ্ধে জড়াচ্ছে। বলা হচ্ছে যে উত্তর কোরিয়া আরো 30,000 সেনা দিয়েছে রাশিয়াকে, কিন্তু চীন কি সেনা দিচ্ছে না, গোপনে অস্ত্র দিচ্ছে, এবং যে অস্ত্র দিচ্ছে এটা স্বীকারও করে না। এত এত গণমাধ্যম দাবি করার পরও তারা কিন্তু মুখে কিছু বলে না। তো এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে আমেরিকা চাইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শেষ করতে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বারবারই ফোন করছেন। কিন্তু পুতিন কি বলে দিলেন যে তোমাকে আমি ফোন করেছিলাম মিস্টার ট্রাম্প, যে তুমি ইরান এবং দখলদার দেশটির যুদ্ধ বিরতি ঘটাও, এটা বন্ধ করো। তখন তুমি কি বলেছিলে আমাকে ট্রাম্প? যে রাশিয়া এটা তোমার বিষয় না, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এটা সময় হলে আমরা সিদ্ধান্ত নেব। তো যখন ইউক্রেনে যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতিতে ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প, সেম উত্তরটা ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিন দিলেন, বললেন এটা ইউক্রেন রাশিয়ার বিষয়, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, এখানে তোমার নাক গলানোর দরকার নেই, এটা তোমার ইন্টারফেয়ারের কোনো বিষয় না। যদিও তুমি গোপনে ন্যাটোর মাধ্যমে বা তুমি নিজেই অস্ত্র দিচ্ছ আমরা জানি, তুমি যদি আমার শত্রুকে অস্ত্র দাও তাহলে তোমার শত্রুকে আমি গোপনে অস্ত্র দেব। কিন্তু রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়েছে এই পর্যন্ত? জানি না, এরকম কোনো খবর পাইনি। আমরা বিভিন্ন ইরানের সূত্রে জেনেছিলাম, কিন্তু ইরান শেষ পর্যন্ত হাতে পেয়েছে কিনা সেটা আমরা জানি না। তো এই মুহূর্তে ইরান আর ইসরায়েল ইস্যুতে বা ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া তারা এই খেলাটি শুরু করছে। তর্কের খেলা বলি বা প্রেশার তৈরির যে খেলা বলি বা মনস্তাত্ত্বিক গেম যেটাকে বলি, সেই খেলা চলছে।
তো এরই মধ্যে আরো গুরুত্বপূর্ণ খবর এসছে যে সিরিয়া ইস্যুতে তুরস্ক যখন এগিয়ে চলছে সামনের দিকে, মধ্যপ্রাচ্যের আউটলেট গুলো বলছে, পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো বলছে তুরস্ক এবং ইসরায়েল এখন মুখোমুখি হয়ে গেছে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। তারা বলছে সিরিয়া ইস্যুতে এই দুটো দেশের মধ্যে যে কোনো সময় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যেতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম আরো বলছে এই লড়াইতে যেহেতু ন্যাটোভুক্ত দেশ তুরস্ক, আর ন্যাটোর বাইরে কিন্তু ইসরায়েল, ন্যাটোর অনুচ্ছেদ অনুযায়ী একটি ন্যাটোভুক্ত দেশ আক্রান্ত হলে সকল ন্যাটোর সদস্যরা একযোগ হয়ে তার পাশে দাঁড়াবে। তো প্রশ্ন উঠেছে ইসরায়েলের বিপক্ষে বাকি ন্যাটোর দেশগুলো কি তুরস্কের পক্ষে দাঁড়াবে, যেটি তাদের অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা রয়েছে? কারণ ন্যাটোর সবগুলো দেশই তো দখলদার দেশটির তাবেদার, তাদের পাপেট। একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হলো তুরস্ক হুঁশিয়ারি দিয়ে বলেছে আমরা দখলদারদেরকে একটি বিষয় উল্লেখ করে দিতে চাই, তুরস্ক, দেশটির নাম তুরস্ক, এটি গাজা নয়। আমরা তাদেরকে বলবো সিরিয়ার আকাশে তাদের যুদ্ধ বিমান যেন আর আর উড়ে না আসে, কোনো প্রকার স্ট্রাইক যেন সিরিয়ায় না চলে। যদি এটি নেতানিয়াহু করেন সেক্ষেত্রে তুরস্ক তাকে যে জবাবটি দেবে এটি ভয়াবহ হবে। তার মানে আমরা বলতে পারি ইরান ইস্যু শেষ না হতেই তুরস্ক এবার দখলদারদেরকে ভিন্ন বার্তা দিতে যাচ্ছে। তবে এখানে একটা গেম আছে। তুরস্ক এই টাইমটি হয়তো ইরানের সাথে ঠিক করে নিয়েছে যে তোমাকে ও মেরেছে, তুমিও মেরেছো, ও আবার শক্তি তৈরি করছে, টোমাহক আনছে, বাংকার বাস্টার আনছে, B2 বোম্বার্স আমেরিকা থেকে আনছে, পাশাপাশি ওর থার্ড, অ্যারো, প্যাট্রিয়ট, আয়রন ডোমের ব্যাটারি এনে জমা করছে, মিসাইল এনে জমা করছে। তার মানে তোমার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে চায় ইরান। আসো তুমি আমি একাট্টা হয়ে এবার খেলাটা খেলি। কিরকম? তোমার সঙ্গে ওর বিরোধটা হলো পারমাণবিক চুক্তি ইস্যুতে। আসলে এটা নয়, মধ্যপ্রাচ্যে ইরাকে রূপ দিতে চায় ইসরায়েল, যাতে করে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যান্টনমেন্ট খ্যাত দখলদার দেশটি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর ইরান দাঁড়ালে তারা শুয়ে পড়বে। দুটো দেশের একটিকে দাঁড়াতে হবে মধ্যপ্রাচ্যের মরুলিপনায়। আর এই সুযোগটি তুরস্ক সিরিয়া ইস্যুতে কাজে লাগাবে। একদিকে সিরিয়া ইস্যুতে বাশার আল আসাদের পক্ষে ছিল ইরান, আবার বর্তমান যে জোলানি সরকার আছে এটার পক্ষে হলো তুরস্ক। আর এই আসাদ বলি আর ওইটার বলি দুইটারই শত্রু ধরলাম দখলদার। যদিও বাশার আল আসাদ ইরানের বন্ধু হলেও ইসরায়েলের সাথে বড় ফ্রেমে কোনো লড়াই করেনি। আমরা বিগত সময়েও দেখেছি ইসরায়েলকেও ম্যানেজ করেছে বাশার আল আসাদ, ইরানকেও ম্যানেজ করেছে ক্ষমতার জন্য। এই মুহূর্তে তুরস্কের গেমটি হলো, তুরস্ক চাইছে যে ইরান এদিক থেকে ধরলে আমি এদিক থেকে ধরবো, দুইজন মিলে ধরে ঘাটটা ভেঙে দেব। তো ইরানকে এই বার্তাটি দিয়েছে এবং ইরান এই বার্তাটি বুঝে নিয়েছে যে কোনো সময় সিরিয়া ইস্যুতে তুরস্ক দখলদারদেরকে চেপে ধরবে, আর ইরান এই সুযোগটি কাজে লাগাবে। অর্থাৎ দুটো মুসলিম দেশ অভিন্ন দুটো টার্গেটে দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই দুটো দেশ লড়াইতে উপনীত হতে পারে, সেক্ষেত্রে একটি সহজ প্রশ্ন আসে, কে জিতবে? তুরস্কের কাছে ইরানের মতো শুধু মিসাইল না, তুরস্কের কাছে এমন এমন ফাইটার জেট আছে, আকাশ প্রতিরক্ষা আছে, এমন মিসাইল আছে যেটা ইরানের কাছে নেই। ইরান এই যুদ্ধে প্রমাণ করেছে তাদের শুধু মিসাইলই আছে, যুদ্ধ বিমান, প্রতিরক্ষা সিস্টেম একটিও সেই অর্থে নেই। কিন্তু তুরস্ক অস্ত্র বিক্রির দিকে মুসলিম দেশের মধ্যে 1 নম্বরে এই মুহূর্তে। তাদের যে ড্রোন আছে, পারফেক্ট ড্রোন, এটা দখলদারদেরকে বিট করার ক্ষমতা রাখে। তাদের যে মিসাইল আছে, তাদের যে ফাইটার জেট গুলো আছে, আর বিশেষ করে তুর্কি সামরিক বাহিনী যারা 700-800 বছর পৃথিবী শাসন করেছে ওসমানী সালতানাত, সেই তুর্কি বাহিনী ইতিহাসে পরাজিত একটি বাহিনী, যেটাকে ইহুদি বাহিনী বলে, যারা প্রযুক্তির লড়াই ছাড়া লড়াইয়ের মাঠে কখনো নিজেরা বিজয়ী হতে পারে না পশ্চিমাদেরকে ছাড়া। আরব ইসরায়েলের যুদ্ধ তো পশ্চিমাদের নিয়ে তারা লড়েছে, আর আরবরা 2000-5000 করে সেনাবাহিনী পাঠায় একটা জোট তৈরি করেছে। এটা তো আসলে আরবদের দেখানো যুদ্ধ ছিল, বিজয়ের যুদ্ধ ছিল না।
বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ ছিল। তো সেই তুরস্কের বেনিফিটটা হলো তাদের যে সেনাবাহিনী গত 5টা লড়াইতে 5টা দেশে প্রত্যেকটিতে তুরস্ক বিজয় পেয়েছে, কিন্তু একটিতেও না রাশিয়া না আমেরিকা বিজয় পেয়েছে। কিন্তু তুরস্ক সবটি ক্ষেত্রে মানে সব দেশই তাদের বিজয় পেয়েছে এই লড়াইতে, গত কয়েক দশক বা কয়েক যুগে যদি আমরা দেখি। তো তুরস্কের সেনাবাহিনী এই মুহূর্তে খুব চাঙ্গা মুডে আছে এবং তারা চাইছে একটা লড়াই হোক দখলদারদের সাথে আমাদের, কারণ গাজার প্রতিশোধটা তুরস্ক এবার খুব জোরে সোরে নিতে চায়। লড়াইটা হবে সিরিয়া ইস্যুতে, কিন্তু তুরস্ক মূল আঘাতটা করবে গাজার প্রতিশোধ হিসেবে। কারণ এতদিন পর্যন্ত তুরস্ক একটা ছুতো খুঁজছিল, এখন যদি দখলদাররা কোনো কারণে তুরস্কের লেজে পাড়া দেয়, তুরস্ক খেলা দেখিয়ে দেবে, এটি কনফার্ম থাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।